নমস্কার, আমি সুপর্ণা। আজ আমি আপনাদের শোনাবো আশাপূর্ণা দেবীর লেখা প্রথম প্রতিশ্রুতির পঞ্চদশ পর্ব। যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। এই বাসা বদলানোর ইচ্ছে যে সত্যরই খুব আছে তা নয়। বাড়িটা সব দিক দিয়েই সুবিধের, কিন্তু ওই মাথার ওপর প্রভু নিয়ে প্রজা হয়ে থাকাটাই তার বরদাস্ত হচ্ছে না। আর মজাটাও দেখো, নিজের বাড়িতে নিজের মতন থাকবো তা নয়, ঝিটা এ বাড়ি ও বাড়ি করে যন্ত্রণা ঘটাতে থাকবে। ওকে ছাড়িয়ে দিলেও কতকটা সুরাহা হয় বটে, কিন্তু সেটাও ঠিক মনের সঙ্গে খাপ খায় না। মানুষটা দুষ্টু পাজি নয়, উপকারীও আছে। দোষের মধ্যে হচ্ছে অবোধ, আর অবোধ বলেই অতিরিক্ত কথা হয়। সেই কথার জ্বালাতেই ছেলে দুটোর কুশিক্ষা জন্মাচ্ছে। তা সে কথাই বলে ছাড়িয়ে দিতে হবে পঞ্চুর মাকে। বলতে হবে, আমার ছেলেদের যদি তুমি শেখাও মা নয় রাক্ষসী, তাহলে তোমায় কি করে রাখি বলো তো বাছা। সামনের মাস থেকে অন্য কাজ দেখো। সেই কথাই ঠিক করে মনে মনে। এ বাড়ি ও বাড়ি আনাগোনার কথা তুললে আর খেলো হবে না। আসুক কাল সকালে। কিন্তু কাল সকাল অব্দি অপেক্ষা করতে হলো না সত্য। সেই সন্ধ্যাতে এসে হাজির হলো পঞ্চুর মা, সম্পূর্ণ অপ্রত্যাশিত একটা বার্তা নিয়ে। এ কি, এ কোন বিপদ অপেক্ষা করছিল সত্যর জন্য? সন্ধ্যের আগে দুপুরের কথাটা তাহলে বলে নিতে হয়। দত্তগিন্নি পিচ করে পিচ ফেলে বললেন, হেলা পঞ্চার মা, তোর মনিব গিন্নি বয়স তো কাঁচা, ওরা তো অহংকার কিসের বল দেখি। দত্তগিন্নির চির মোসাহেব ভাগ্নে বউ হি হি করে হেসে উঠে বলে, ওই কাঁচা বয়সেই অহংকার গো মামি, নইলে অহংকার করার আর কিছু তো দেখছি না। দত্তগিন্নি ভারী মুখে বলেন, এ বাবু বয়সের দেমাক নয়, এ হচ্ছে স্বভাবের দেমাক। সংসারে ওর আর কে আছে রে পঞ্চার মা? পঞ্চুর মা এই বাড়িতে কোনোদিনই পঞ্চার মা বই পঞ্চুর মা শোনে না, তাই ওই আগ্রহের ভঙ্গিতে তার গা সহা। অতএব বিনয়ে বিগলিত হয়েই সে উত্তর দেয়, আর কে? ওই উনি, ওনার স্বামী আর 2 7-8 বছরের খোকা। তাই? কথাতেই আছে, মেঘা খেয়ে রোদ হয় তার বড় চরচরানি, আর বউ হয়ে গিন্নি হয় তার বড় ফরফরানি। তা শাশুড়ি মাকে বুঝি মরেছে? পঞ্চার মা কৌতুকের ভঙ্গিতে বলে, বালাই ষাট, মরবে কেন? শাউরি আছে, শ্বশুর আছে, আছে সবাই, দেশ কেরামে আছে। উনি বাসায় এসেছেন স্বামী পুত্র নিয়ে। স্বামী সাহেবের আফিস চাকরি করে বটে, তাই তো বলি, তাতেই তেজে মটমট। দেশ কোথা? কোথা কি বৃত্তান্ত কে শুধবে মা? পঞ্চুর মা মনে মনে সত্যের প্রতি স্নেহশীল এবং সমীহ পরায়ণ হলেও নিতান্তই দত্তগিন্নির সুও হতে মনিবের প্রতি অগ্রাহ্য দেখিয়েই বলে, গপ্প করার সময় আছে তেনার? ঘরের কাজ মিটলো তো বই কেতাব খুলে মুখ দিয়ে বসলো। বই কেতাব? ঘরের মধ্যে একটা ব্যঙ্গের হাসির ঢেউ খেলে যায়। তাই নাকি? ওরে পঞ্চার মা, তুই যে দেখছি খুব ভালো বাড়ির চাকরি ধরেছিস। দেখিস বাপু, গিন্নির হাওয়া লেগে তুই শুদ্ধ পণ্ডিতিনী হয়ে যাসনি। পঞ্চুর মা হেসে বলে, তা পারলে গিন্নি আমাকে বই ধরায়। বাবা, ছেলে দুটোকে পড়া করে যা দিক করে, তবু ওই ছেলে দুটোই যা গপ্প গাছা করে আমার সঙ্গে। ওদের মুখে শুনেছি বারুইপুর কোথায় যেন দেশ ঠাকুমা আছে, ঠাকুরদা আছে, পিসি আছে, আর মামার বাড়ি সেই ত্রিবেণীর কাছে নিত্যানন্দপুর না কি যেন। দাদামশাই কোপড়েজ, খুব বড় মানুষ। সহসা ঘরের মধ্যে একটা মানুষের মুখ যেন কেন উদ্ভ্রান্তের মতো হয়ে যায়। দেওয়ালের কোলে একখানা পেতলের চৌকি পাতিয়ে পাতিয়ে পান সাজছিল সে। কাজ করা হাতটা তার থেমে যায়। হাঁ করে তাকিয়ে থাকে পঞ্চুর মার মুখের দিকে। কানে যায় না দত্তগিন্নির মন্তব্য, বড় মানুষের ঝি বলেই এত দেমাক 7 নম্বর বাড়ির গিন্নি।
সেই মন্তব্যই করেন দত্তগিন্নি। পঞ্চুর মাও মন্তব্য নিয়ে পরিসমাপ্তি করে, সেই তো শুনলাম নাকি ছাদার হাড়ি ছোঁয়নি। ভাগ্নে বউ নিভন্ত আগুনে কাঠ ফেলে বলে ঢপ শোনেনি। সেই কথাই তো বকে মরছি বৌদিদি। পঞ্চুর মা আক্ষেপ করে, এত এত নোকের সময় হলো আর তোর সময় হলো না। পাড়ার সকল ছেলে ঘরে বসে রইল, তোর ছেলেদের স্কুলের মান্যি হতে এলো। ছেলে দুটোর জন্য মরছি করিয়ে। তা যাস, হাঁড়িখানা নয় তুই নিয়ে যাস, দিস গিয়ে ছোড়া দে, বলেন অপর এক মহিলা। কিন্তু পান সাতুনি বিধবাটির কানে বুঝি এসবের বিন্দু বিসর্গ চায় না। সে তেমনি হা করে তাকিয়ে থাকে পঞ্চুর মার মুখ পানে। আর কি বলে সে সেই আশায়? পঞ্চুর মা কিন্তু আর কথা বাড়ায় না। সত্যর বিরুদ্ধে কথা বলতে তার বিবেক তেমন সায় দিচ্ছে না। তবে নেহাত নাকি এ ঘরে এখন পালের হাওয়া উল্টো দিকে, তাই বড় মানুষের কথায় ধামা তো ধরতেই হবে। তাছাড়া সত্যর উপর তার আজ সত্যিই বড় রাগ হয়েছে। সে কোথায় ভেবে রেখেছিল সত্যকে নিয়ে এসে বড় লোকের বাড়ির জাঁকজমক দেখাবে। আর তার বঞ্চি শৈলর যে এ বাড়িতে কতখানি মান মর্যাদা তা বুঝিয়ে ছাড়বে। একটা মান্যি মানের মাসি পিসি হওয়া তো কম গৌরবের নয়। মান্যি মান বই কি, দত্ত গিন্নির মেজ ছেলের সঙ্গে শৈলর দহরম মহরম তো আর রাখা ঢাকা নেই। মেজবাবুর ওপর শৈলর আধিপত্য একেবারে অপ্রকাশ্য ব্যাপার। মেজু বউটাকে ঝিট রাখতে দত্তগিন্নি এ আগুনে রীতিমতোই ইন্ধন দিয়ে চলেন। শৈলর জন্যেই গন্ধ তেল গন্ধ সাবান সরবরাহ হয় দত্তগিন্নির নিজের ভাড়ার থেকে। শৈলের জন্য পানে খাবার সবচেয়ে দামি কিমা আসে গিন্নির খরচে। শৈলর ফিতে পেরে শান্তিপুরি হাফ শাড়ির যোগানদার অবশ্য মেজবাবু স্বয়ং। তবে একটু ময়লাকে ছেঁড়া চোখে পড়লেই দত্তগিন্নি গ্যাদারি বেজারমুখী মেজ বউটাকে শুনিয়ে শুনিয়ে শৈলকে বলেন, হ্যালা কাপড় এত ময়লা কেন, নেই বুঝি? বলতে পারিসনি তোর মেজবাবুকে? এতজন থাকতে মেজ দাদুবাবুকে কেন? সেই প্রশ্ন অবশ্য উচ্চ থাকে। তা এসব রঙ্গরসের গপ্প অবশ্য পঞ্চুর মার মানিনীর সঙ্গে করার জো নেই। কিন্তু শৈলর দখলিত্বটা দেখানো যেত, তা হলো না কিছুই। মরুগে, যার যেমন বুদ্ধি। বুদ্ধির দোষেই ছকে মানুষ। বৌদি যে এত বুদ্ধিমতী তা কই জিততে পারলো কই? হেরেই তো মলো। নিজে ভালো করে খেলি না, স্বামী পুত্রকে খেতে দিলি না, গান শুনলি না, সব দিকেই ঠকলি। ধূর্ত। মনক্ষুণ্ণ পঞ্চুর মা পান সাজনির দিকে এগিয়ে এসে বলে, দাও বামুন্দি, দুটো বেশ মচমচে করে পান দাও দেখি খাই। দুটো পান তাড়াতাড়ি সেজে কম্পিত হাতে সে দুটো পঞ্চুর মার হাতে তুলে দিয়ে পান সাজনি বামুন্দি চাপা নিচু গলায় বলে, কই তোর মনিবিনীকে তো আমায় দেখালি না? ও মা শোনো কথা, কদণ্ড থাকলো তিনি, এলো আর চলে গেল বই তো না। তোদের কথাবার্তা শুনে একটু কৌতূহল হচ্ছে, বলি এত তেজতম্ব শুনছি, দেখাবি না একবার? আর দেখানি। বৌদি কি আর এমুখো হবে, আর এ বাড়িতে আসবে? তবে যদি তুমি, বামুন্দি আরো মৃদু গলায় বলে, তবে তাই চল না, দেখে আসি। ওমা, হঠাৎ আমার মনিবের ওপর এমন নেক নজর কেন গো বামুন্দি? আসতে, এক্ষুনি গিন্নির কানে উঠবে আর না করে বসবে। বেশ, সন্ধ্যের পর নিয়ে যাব। যাবার মুখটায় কিন্তু বামুন্দি কেমন যেন বিচলিত হয়, আগ্রহটা যেমন ঝিমিয়ে আসে তার। বলে, থাকবে পঞ্চুর মা, কাজ নেই। ওমা কেন, তখন যে মন করলে? হ্যাঁ, ঝোঁকের মাথায় তখন বলেছিলাম বটে, তা বলি কি গেলে আবার এই গিন্নির যদি গোসা হয়? শোনো কথা, কে টের পাচ্ছে? তোমার আমার মতন চুনোপুটির খবর রাখতে ওদের দায় পড়েছে। কাজের বাড়িতে নানান গোলমাল, 10টা নতুন রাঁধুনির চাকরানি খাচ্ছে, ফাঁকি দেবার এত তো সুযোগ না। ভাবছি গিয়েই বা কি হবে। শুনছি নাকি দেমাকি রাঁধুনি পান সাজনির সঙ্গে যদি কথা না কয়।
ও মা, না না, তা তুমি ভেবো না বামুন্দি। পঞ্চুর মা অভয় দেয়, তাকে যদি কেউ ঘাটাতে না যায় সেও কিছু বলবে না। বাড়িতে অতিথি এলে বরং আদর অভ্যর্থনাই করবে, রাধুনী চাকরানির বিচার করবে না। এই তো সেদিন তাঁতিনী মাগি গেছিল, তাকে কত যত্ন করে বসালো, তেষ্টার জল দিল, পান দিল। কাপড় অবশ্যই নিল না, বলল দরকার নেই, তবে দুধছাই তো করলো না। অনেক অগ্রপশ্চাতের পর শেষ অবধি অগ্রেরই জয় হলো। পেঁজা তুরতুরে সিল্কের চাদরখানা গায়ে জড়িয়ে সন্ধ্যের দিকে খিড়কি দরজা খুলে পঞ্চুর মার সঙ্গে রাস্তায় নামলো পান সাজনী বামুন মেয়ে। বামুনের মেয়ে একদা কাজের দরবার নিয়ে এসেছিল দত্ত বাড়িতে। নেহাত ঝি চাকরানির কাজ তো নেওয়া যায় না তাকে, তাই এই কাজের ভার। অবশ্য পান সাতা কথাটা শুনতে যতটা হালকা, এ বাড়িতে সে ব্যাপারটা ততটা হালকা নয়। দৈনিক অন্তত 1000 পান তাকে সাজতে হয়, তদুপযুক্ত সুপুরিও কেটে নিতে হয়। তাছাড়া সব পান ঠিক এক ধরনের সাজলেও চলে না, তার আবার শ্রেণী বিভাগ আছে। কারুর কারুর মিঠে পানের খিলি বরাদ্দ, কারুর কারুর জায়ফল, চারচিনি, চৈত্রী, কাবাব চিনি, এলাচ, কর্পূর সম্বলিত রাজকীয় পান, কারুর বা দোক্তা খাওয়া মুখের রুচি অনুযায়ী শুধু ক্ষয়ের সুপুরি। আবার সে সুপুরিও মিহি, মোটা, নানান প্রশস্ত। এইসব পানের নৈবেদ্য সাজিয়ে যার যার ঘরের বাটায় রেখে আসতে হয় গোলাপ জলে ভেজানো ন্যাংরা চাপা দিয়ে। এছাড়া সরকার গোমস্তার লোকজন, অতিথি ফকির, আসন্তি শাটুন্তি, আশ্রিত অভাগতদের জন্য মোটা বাংলা পানের ব্যবস্থা আছে, সমস্ত ওই বামুন মেয়ের ঘাড়ে। শুধু পান নিয়েই সারাটা দিন তার প্রাণ যায় যায়। তার উপর আবার বাড়িতে যজ্ঞী হলে তো কথাই নেই, সে তো আছে যখন তখন। বিয়ে, সাধ, মুখে ভাত এসব বাদেও বাড়ির হরেক রকম মেয়ে মানুষের হরেক রকম বউসারাও সারা বছর লোকজন খাওয়া লেগেই আছে। দত্তকিন্নির ছোট যা অন্তত চতুর্দশী বত্তর সারল, 300-400 লোক খেলো। পতি পুত্রহারা বিধবা, তবু কমতি কিছু হলো না। বড় কিন্নি উদারমনা বললেন, তা হোক, ওর কেউ না থাক, আমি যখন আছি আমিই ওর সব করাবো। ইহকালটা তো বৃথাই গেল, পরকালটা বজায় থাক। ছোট কিন্নি অবশ্য বেইমান, আড়ালে আবদালে বলে বেড়ায়, আমায় বুঝি ভাগ নেই দত্তদের বিষয় সম্পত্তিতে? বানের জলে ভেসে এসেছি বুঝি আমি? কাটা হাতে করে ঢুকিনি আমি এদের উঠোনে? গাঁট ছড়া বেঁধে সঙ্গে করে নিয়ে আসেনি এদের একজন? তাকে উস্কনিও দেয় কেউ কেউ, কিন্তু সে নেহাতি আড়ালে। বড় গিন্নির সামনে সবাই ঠান্ডা। কিন্তু সে যাক, পথ চলতে চলতে বামুন মেয়ের সঙ্গে নিম্নোক্ত কথাবার্তা হয় পঞ্চুর মার। যতই হোক তুমি হলে স্বজাতি, তোমার সমীহ দেখাবে। স্বজাতি অবশ্য সত্যবতীর, কারণ সেও বামুন। বামুনের মেয়ে কিন্তু এই আশ্বাসে উল্লসিত হয় না, উদাস হবে বলে, সোনার বেনের অন্ন খাওয়া বামুন আবার বামুন? তুইও যেমন পঞ্চার মা, তোরা বামুন্দি করিস, তাই নিজেকে বামুনের মেয়ে বলে পরিচয় দিতে আমার ইচ্ছে করে না। নেহাত নাকি কাজ করতে এসে সুদ্দুর বললে পাছে পা টিপতে, ছাড়া কাপড় কাচতে, এঁটো বাসন মাজতে বলে, তাই ওই পরিচয় দেওয়া। তা কেন বামুন্দি? তোমার আচার আচরণ তো সৎ ব্রাহ্মণের মতোই, নইলে রাঁধুনি, কুটুনি, ভাড়াত দিইনি আর যেসব বামনি ধনী আছে তাদের আচার কেতা তো আর পঞ্চুর মার অবিদিত নেই। ঘেঁচার মা তো সেদিন লুকিয়ে গরম মাছ ভাজা খেতে গিয়ে জিভে কাঁটা ফুটিয়ে হাতে নাতে ধরা পড়ল, তাই কি মাগির হায়া আছে? আসল কথা কি জানো বামুন্দি, স্বভাব চরিত্রের যতক্ষণ ভালো আছে ততক্ষণ কখনো সে আচার বিচার ছাড়বে না। আচার অনাচার ত্যাগ করলেই বুঝবে মতি গতি বিগড়েছে। ধম্ম কম্ম আচার আচরণ হচ্ছে নদীর বাঁধ, বাঁধ যদি একবার ভাঙে। বাসন মাজাছি পঞ্চুর মার এই জীবন দর্শনের ব্যাখ্যার শেষাংশ আপাতত মুলতবি থাক।
সত্যবতীর দরজায় এসে পড়েছে দুইজনে। পঞ্চুর মা সানানো গলায় ডাক পারে, কই গো বৌদিদি, কোথায়? একবার বেরিয়ে এসো গো, নতুন মানুষ এসে তোমার দর্শন করতে। অনেক দিন নিতাইয়ের সঙ্গে দেখা সাক্ষাৎ নেই। ছাতাটা হাতে নিয়ে রোদের মধ্যে বেরিয়ে পড়ে নবকুমার। আর ছুটির দিনে বাসায় আছে নিশ্চয়। নিতাই চলে যাবার পর প্রথম প্রথম নিতাইয়ের সামনে মুখ তুলে দাঁড়াতে লজ্জা করত, নিজেকে ভারী অপরাধী মনে হতো। কিন্তু সময় সবিষয়, সেই লজ্জা একটু একটু করে কমেছে। সত্যবতী বারবার ঠেলে পাঠিয়েছে নেমন্তন্ন করতে। আর অবাক কাণ্ড, দিব্যি সহজভাবে নিতাইয়ের সঙ্গে কথা কয়েছে সত্য। নিতাই যা যা ভালোবাসে মনে করে রেখেছে, অনুরোধ উপরোধ করে খাইয়েছে। এইসব অসম সাহসিক কাণ্ডগুলো কি করেই যে করে সত্য। যাক, আজ নবকুমার নিজেই যাচ্ছে। আজ বাড়িতে মন বসলো না। সেই যে পরশু সন্ধ্যেবেলা পঞ্চুর মা কোথা থেকে একটা বিধবা মেয়ে ছেলে নিয়ে এসে বকবক করলো, তারপর থেকেই সত্য যেন কেমন হয়ে গেছে। কথা নেই, বার্তা নেই, ছেলেদের সঙ্গে হাসি খুশি নেই, যেন কোন জগতে বাস করছে। কথাটি সত্যি, পরশু থেকে সত্য একটা ধাঁধার জগতে বাস করছে। কাকে নিয়ে এলো পঞ্চুর মা? শুধু দত্তবাড়ির পান সাচনি? তাহলে কি জন্যই বা এলো সে? সত্যকে দর্শন করার বাসনা এমন প্রবল হবার হেতু কি তার? তাই যদি হয়, মন খুলে কথাই বা কইল না কই? কেমন চেপে চেপে রেখে রেখে কথা, থেমে থেমে নিঃশ্বাস, ভেতরে যেন কত কি। ওকে কি সত্য আগে কোথাও দেখেছে? সত্যর খুব একটা চেনা মানুষের মতন কি দেখতেও, কিন্তু সে মানুষটা তো এমন পোড়া মূর্তি ছিল না। ওর নিয়তি কি শেষ অবধি আগুন হয়ে ওকে ঝলসে পোড়া করে ছেড়েছে? দুজনের মধ্যে যেন উত্তাল ঢেউ, কিন্তু কেউই নিজে থেকে এগিয়ে এসে খপ করে হাত ধরে ফেলে বলে উঠল না, তুমি সেই না? পঞ্চুর মা ক্ষণক্ষণ করে বলে উঠেছিল, কই গো বামুন্দি, এত আগ্রহ করে এলে অথচ বাক্যে ওকে নেই কেন? সেই বামুন্দি আস্তে আস্তে বলেছিল, কথা কইতে তো আসিনি, দেখতে এসেছি। গলার শব্দটা কি সত্যর শোনা নয়? যেন অনেক সাগরের ওপারে অনেক যুগের আগে সত্য ঈশ্বর শুনেছে। তবু বলতে পারা যায়নি, আমার চোখে তুমি ফাঁকি দিতে পারবে না গো, আমি বড় ধুরন্ধর মেয়ে। বাধা অনেক, হয় কি নয়, নয় কি হয়, এর আলো আধারের বাধা, সমাজ সামাজিকের বাধা, অবস্থার তারতম্যের বাধা, সর্বোপরি পঞ্চুর মার উপস্থিতির বাধা। সেটাই হয়েছিল বোধ করি সব থেকে বড় বাধা। হঠাৎ একলা দুজনে মুখোমুখি দাঁড়ালে হয়তো অন্য বাধাগুলো মুহূর্তে খসে পড়তো, হয়তো দ্বিধা মাত্র না করে ঝপ করে বলে ফেলা যেত, সেসবেরই তাহলে হেয়াল হয়েছে। বেশ ভালো, সুখটা করলে ভালো। আগে হলেও বলতো, অনেক যুগ আগে ছেলে মানুষ ছিল সত্য, এখন তা নেই। তাই সেসব হলো না। খানিক পরে পঞ্চুর মা হাই তুলে বলল, চলো তাহলে বামুন্দি, তোমাকে দুয়ারে অবধি এগিয়ে দিয়ে আমি ঘরে যাই। সারাটা দিন রপ্তানি গেছে, চোখ ভেঙে ঘুম আসছে। চল বলে উঠে পড়েছিল সে। বলেনি আর একটু থাকি না? সত্য বলেনি আর একটু বসো না? সেই অবধি বিমনা হয়ে আছে সত্য। নবকুমার বলেছিল, পঞ্চুর মার সঙ্গে ওই মাগিটা কে এসেছিল? কোন? কথা শেষ করতে পারেনি। তীব্র স্বর থামিয়ে দিয়ে বলেছিল তাকে, ছেলেপেলের সামনে অভিভব্য কথা কও কেন, বলেছিল সত্য। আর তদবধি যেন সত্য চিন্তামগ্ন। ছুটির সকালটা দুদণ্ড রান্নাঘরের দোরে বসে গল্প করতে কত ভালো লাগে। মন মেজাজ ভালো থাকলে সত্য অপূর্ব। সত্যি বলতে মন মেজাজ ভালো না থাকলেও কি সে এক আকর্ষণ। নবকুমারকে যেন দড়ি দিয়ে বেঁধে রাখে। নেহাত অফিসের সময়টুকু ছাড়া বাড়ি থেকে বেরোতেই ইচ্ছা করে না। তুরু খোকার পড়াটড়াগুলো একটু দেখাতে হয়।
কারণ মাস্টার মশাই আজকাল নিয়মিত আসে না। কিন্তু ওই ছাই কর্তব্য কর্মটর্ম তেমন ভালো লাগে না। এক যা বাজার করাটা একটু ভালো লাগে, তা বাদে ইচ্ছে হয় দুজনে মুখোমুখি বসে থাকি, তা হবার জো নেই। সত্যি সংসার করাটা এত ভারী করে তোলার দরকারই বা কি? হাসলাম, গল্প করলাম, খেললাম, ঘুমোলাম, ছুকে গেল তা নয়। রাত দিন 10-এর একজন হবার সাধনা করো, ছেলেদের মানুষের মতো মানুষ করে তোলবার চেষ্টা করো, মান মর্যাদা রইল কি গেল তাই ভেবে মাথা খারাপ করো। কেন রে বাবা? গা ভুই ছেড়ে বাসায় এসে তাহলে লাভ কি হলো? আমোদ আহ্লাদে থাকা যাবে বলেই না আসা? এই যে সেদিন শুনলো আপিসের বন্ধু রামরতন বাবু তার পরিবারকে নিয়ে নাকি থিয়েটার দেখতে গেছিল। নিমাই সন্ন্যাস পালা। রামরতনের পরিবার নাকি দেখতে দেখতে কেঁদে বুক ভাসিয়েছে, বাড়ি এসে 3 দিন ধরে কেঁদে মরেছে। নবকুমার সত্যকে ধরে পড়েছিল যাবার জন্য, গেল না। বলল কিনা এখন মাসের শেষ, হাতের টানাটানি, থিয়েটারে যেতে তো পয়সা লাগবে, তাছাড়া তুরু খোকাকে নিয়ে সমস্যে, ওদের দেখাবে কে রাত অব্দি? ওদের নিয়ে যাবার কথা তো উড়িয়েই দিল। ছেলেদের ঘোড়ার দৌড়ের খেলা দেখাতে নিয়ে যেতে চেয়েছিল নবকুমার, তাও বারণ। কেন যে সত্য এরকম? এক যুগ ধরে মনকে এই প্রশ্নই করে চলেছে নবকুমার। আজ কপালটা অভাগ্যের, নিতাইয়ের সঙ্গে দেখা হলো না। কোথায় গেছে? তার মেশের এক ভদ্রলোক বললেন, জানি না মশাই, মানুষের সঙ্গে তো মিশতেই চান না নিতাই বাবু। ভাবগতিকও তেমন ভালো থাকে না আমাদের। চোখে না দেখলে কারুর নামে অপবাদ দিতে নেই। ওর পাশের সিটের হারান বাবু যা বলেছেন তাই বলছি, স্বভাব চরিত্র ভালো নেই নিতাই বাবু। কি বললেন? প্রায় মাটিতেই বসে পড়ে নবকুমার। একই সর্বনেশে সংবাদ। ভদ্রলোক বলেন, আপনার বিশেষ বন্ধু বুঝি? তবে তো আপনাকে কথাটা বলা আমার ভুল হয়েছে। তবে একরকম ভালো, দেখুন আপনি যদি বুঝিয়ে সুচিয়ে সুপথে আনতে পারেন। অবশ্য উপর থেকে ফেরানো বড় শক্ত কথা। মনের মধ্যে একটা দারুণ যন্ত্রণা নিয়ে ভবতোষ মাস্টারের কাছে যায় নবকুমার। বোধ করে এই প্রথম সে সত্যর নির্দেশ ব্যতীতই একটা কাজ করে ফেলে। মাস্টার একখানা বই সামনে রেখে উপুর হয়ে পড়ে তা থেকে খাতায় কি সব লিখে নিচ্ছিলেন। নবকুমার কাছের গোড়ায় বসে পড়ে কিনা বিনা ভূমিকায় বলে ফেলে, ভয়ানক একটা বিপদে পড়ে আপনার কাছে এসেছি মাস্টার মশাই। মাস্টার চমকে ওঠে। কি হলো? কারোর অসুখ বিসুখ নয় তো? সত্যবতী ফ্যান গলাতে পুড়ে যায়নি তো? উঠোনে আছাড় খেয়ে পড়ে যায়নি তো? চকিত হয়ে বলেন, বসো বসো, আগে একটু স্থির হও, ব্যাপারটা কি? ব্যাপারটা গুরুতর। নিতাইয়ের চরিত্র দোষ ঘটেছে। কি ঘটেছে নিতাইয়ের? ঝোঁকের মাথায় কথাটা বলে ফেলেই লজ্জা পায় নবকুমার। এবার মাথাটা চুলকে নিচু গলায় বলে, আগে আজ গিয়েছিলাম নিতাইয়ের মেশে, তা দেখা হলো না। একজন বলল নিতাই কোথায় যায় কোথায় না যায় ঠিক নেই, আর আর তার স্বভাব দোষ ঘটেছে। ভবতোষ মিনিট খানেক চুপ করে থেকে বলেন, লোকটা নিতাইয়ের 70-70 নয় তো? আগে না না, সেরকম কিছু না। তবে তো সত্যিই বিপদ। ভবতোষ নিজের মনে বিড়বিড় করে বলেন, এইরকম একটা ভয়ই আমার ছিল। নবকুমার বলে, আগে কি বলছেন? না, তোমায় কিছু বলিনি। আপনি একবার তার সঙ্গে দেখা করে বোঝান মাস্টার মশাই। বোঝাবো? ভবতোষ হাসে। এসব ক্ষেত্রে মাস্টারের বুঝ কোনো কাজে লাগে না নবকুমার। কিন্তু একটা তো কিছু করতে হবে মাস্টার মশাই। চির নিস্তেজ নবকুমারের এই ব্যাকুলতা মনকে স্পর্শ করে ভবতোষের। তিনি স্নেহার্ত গলায় বলেন, আচ্ছা আমি চেষ্টা করব। তবে কি জানো? আগে কি বলছেন? বলছি মানে বলছিলাম কি, আমার বলার চাইতে অনেক বেশি কাজ হবে যদি বৌমা একবার। বৌমা? নবকুমার বিমূঢ় নির্বোধ গলায় বলে, কার কথা বলছেন? তুরুর মা? হ্যাঁ তাই বলছি। উনি যদি একবার নিতাইকে দিব্যি দিলে সাদিয়ে বলতে পারেন, হয়তো কাজ হতে পারে।
নবকুমার তেমন গলাতেই বলে, আপনি বললে কাজ হবে না। ওর কথায় ভবতোষের মুখে রহস্যের চালে আবৃত সূক্ষ্ম একটু হাসির রেখা ফুটে ওঠে। ধীরে বলেন, হলে ওর কথাতেই হবে, নচেত তবে তাই বলতে বলবো। বলে বিম্বুর নবকুমার উঠে দাঁড়ায়। তবে মাস্টারের প্রস্তাবটা তার হৃদয়ঙ্গম হয় না। আর সত্যি বলতে কি, ভালো খুব লাগে না। ভালো লাগে না নিতাইয়ের সামনে সত্যকে উপস্থাপিত করার কথাটা। যতই বন্ধু হোক, নিতাই তার স্বভাব খারাপ হয়েছে তখন বিশ্বাস কি, কে জানে মত্তর ধরেছে কিনা। মাতাল চরিত্রহীন এদের কাছ থেকে মেয়ে মানুষদের শত হস্ত দূরে থাকা উচিত। নবকুমারের বাপ নীলাম্বর বানুজ্জের নামক ব্যক্তিটি যে ওইসব অপরাধের অপরাধী, চিরদিন সমাজের কাছে মাথার উপর বাস করে আসছেন, সেটা অবশ্য মনে পড়ে না নবকুমারের। নিতাইয়ের এই অধঃপতনের খবরটা এবং ভবতোষ মাস্টারের ওই অনাসৃষ্টি প্রস্তাবটা কিভাবে সত্যর কাছে ফেলবে আর সত্য সেটা কিভাবে নেবে ভাবতে ভাবতে বাড়ি ফেরে। বেলাও হয়ে গেছে ঢের। সত্য হাড়ি নিয়ে বসে আছে। দ্রুত এসে দরজাটায় ধাক্কা দিতে যায় নবকুমার, কিন্তু ধাক্কার আগেই হাত ঠাকাতেই খুলে যায় কপাট দুটো। তার মানে আগল দেওয়া ছিল না। কি কাণ্ড! ভর দুপুরে দরটা খুলে রেখেছে। বলবে বলে ব্যস্ত হয়েই ঢুকে এই দুপা পিছিয়ে যায়। দাওয়ার খুঁটির কাছে সত্য একজনের হাত ধরে দাঁড়িয়ে। না, হাত ধরার অপরাধে জাত যাবে না। পুরুষ নয়, মেয়ে মানুষ। বিহুবল দৃষ্টি এক বিধবা, শীর্ণ দেহ, পোড়া রং। নবকুমারও বিহুবল দৃষ্টিতে তাকিয়ে থেকে শুনতে পায় সত্য তার নিজস্ব সবল ভঙ্গিতে বলছে, হাতে যখন পেয়েছে আর ছাড়ি? মেয়ে নিয়ে চলে এসো তুমি আমার কাছে। আমায় যদি দুবেলা দুমুঠো জোটে, তোমারও একবেলা এক মুঠো জুটবে। আমার ছেলে দুটো যদি খেতে পড়তে পায়, তোমার মেয়েটাও পাবে। শুনে গায়ের রক্ত হিম হয়ে যায় নবকুমারী। এসব আবার কি কথা? কে? কোথায় এর মেয়ে? সত্যর সঙ্গে কি সম্পর্ক এর? আবার হঠাৎ সেই হিম হয়ে যাওয়া রক্ত উত্তপ্ত হয়ে ওঠে। পুরুষের রক্ত। নবকুমারের সঙ্গে একবার পরামর্শ পর্যন্ত না করে দুটো মানুষকে খেতে পড়তে দেবার ভরসা দিয়ে বাড়িতে জায়গা দিতে চাইছে সত্য। এতই বা সাহস কেন মেয়ে মানুষের? নবকুমার কিছু বলে না বলে বড্ড বার বেড়ে গেছে। নবকুমারের চিরদিনের প্রাণের বন্ধু নিতাই বিনা অপরাধে তাকে বাড়ি থেকে সরিয়ে দেওয়া হলো, যার জন্য মনে দুঃখে ঘেন্নায় অভিমানে স্বভাবটাই খারাপ করে ফেললো ছেলেটা। নবকুমারের সঙ্গে এক বাড়িতে থাকলে কখনোই এসব ঘটতো না। মেশে কত রকমের কুসঙ্গ। নবকুমারের চোখে জল এসে গেল। তারপর ভাবলো, এখন কিনা কে কোথাকার একটা মাগি। নবকুমার যাকে 7 জন্মের চোখে দেখেনি, তাকে বাড়িতে প্রতিষ্ঠা করবার ষড়যন্ত্র আটা হচ্ছে। চালাকি। চলবে না, এসব চলবে না। নবকুমার সাপ জবাব দিয়ে দেবে। নবকুমারের বাড়িতে এসব চালাকি চলবে না। নির্ঘাত সত্যর বাপের বাড়ির দেশের লোক, তাই এত ভালোবাসা। সত্যি বলতে একটা ঈর্ষা অনুভব করে নবকুমার। নবকুমারের সম্পূর্ণ অপরিচিত জগতের কাউকে যে সত্য মনে জায়গা দেবে, এ অসহ্য। হোক না সে মেয়ে মানুষ, তবুও মনের কথা সে মন ছাড়া আর কেউ জানতে পারে না। এই বাঁচোয়াতেই পৃথিবী টিকে আছে, নইলে পৃথিবীর তার সমাজ, সভ্যতা, শিক্ষা, সংস্কৃতি সবকিছুরই বড়াই নিয়ে কোন কালে রসাতলের অতল তলায় তলিয়ে যেত। মনের কথা অন্যের টের পায় না, নিতান্তই মনের মানুষটিও না। এই আনন্দেই যথেচ্ছ নেচে বেড়াচ্ছে মানুষ, যত পারে বড় বড় কথা বলছে, আর স্নেহ, প্রেম, ভালোবাসার মহিমা দেখাচ্ছে। তো এই রহস্যটা মানুষ নিজেও খেয়াল করে না, এই যা মজা। নবকুমারও খেয়াল করে না, বিধাতার কাছে এত বড় পাওনা পেয়ে বসে আছে সে।
মনে মনে তাই শুধু সত্যকেই বাক্য বাণে বিদ্ধ করে না, বিধাতা পুরুষকেও করে করে বিধাতা নবকুমারকে পুরুষ আর সত্যকে মেয়ে করেছে বলে সহ্য হচ্ছে না। এই হাত ধরার দৃশ্য আর সহ্য হচ্ছে না। গলা ছাড়া শব্দ করলো নবকুমার। এতক্ষণ সত্য নিজের ঝোঁকে ছিল, খেয়াল করেনি। আর আর একজন তো দরজার দিকে পিঠ করে দাঁড়িয়ে। গলার শব্দে উভয়েই সচকিত হলো। বিধবাটি একটু সরে গেল, আর সত্য ধরা হাতটা ছেড়ে দিয়ে হাত তুলে মাথার কাপড়টা টানলো। বুদ্ধিমতী সত্য অবশ্য তক্ষুনি হৈ হৈ করে আবির্ভূতা মহিলার পরিচয় দিতে এলো না স্বামীর কাছে। তাছাড়া লজ্জা শরম বলেও কথা আছে। গুরুজনের সামনে বরের সঙ্গে কথা বলা চলে না। তাই মাথার কাপড়টা টেনে গলা নামিয়ে আসতে বলল, চলো বউ, ও ঘরে গিয়ে বসবে চলো। নবকুমার ভেবেছিল যা বলবে গলা চড়িয়ে বলবে, যাতে ওই মেয়ে মানুষটার কানে পৌঁছায়, যাতে সে বুঝতে পারে বাড়ির প্রকৃত কর্তা কে, আর এও বুঝতে পারে বৃথা আশায় প্রলুব্ধ হয়ে কোনো লাভ নেই তার। সত্য ছেলে মানুষ, না বুঝে সুঝে কি না কি বলেছে, সেটা ঢোপে টিকল না। এসবই আশা করেছিল নবকুমার, কিন্তু গলা চলল না। শুধু চলল না নয়, প্রায় বাক্য স্ফূর্তিই হলো না। একটা গমগমে রাগ রাগ ভাব নিয়ে চান করে এসে খেতে বসলো। ভাতের থালা ধরে নিয়ে সত্য প্রশ্ন করলো, এত বেলা অবধি গিয়েছিলে কোথায়? নবকুমার পাতের ওপর হুশ করে সমস্ত ডালটা একসঙ্গে ঢেলে ফেলে ভাত মাখতে মাখতে গম্ভীর গলায় বলল, যেখানেই যাই না তোমার কাছে তার কৈফিয়ত দিতে হবে নাকি? শোনো কথা, কি কথার কি উত্তর? কৈফিয়ত দিতে হবে এ কথা কে বলেছে? নাইতে খেতে বেলা গড়িয়ে গেল তাই শুধুচ্ছি। না, শুধোতে হবে না। তেমনি গলাতে চালিয়ে যায় নবকুমার। শুধোবার কোনো এখতিয়ার নেই তোমার। কি জন্য শুধোবে? তুমি আমায় মেনে চলো, তাই আমি তোমায় মেনে চলবো। সত্য অবাক হয়ে বলে, রোদের তাতে হঠাৎ মাথা গরম হয়ে গেল নাকি? কি বকছো আবল তাবল? আবল তাবল? আবল তাবল বকছি আমি? আর নিজে যখন বেলা নেই কওয়া নেই। গলা চড়ার ব্যর্থ চেষ্টায় বিষম খায় নবকুমার। অগত্যাই তখন সত্যর চিকিৎসাধীন হতে হয় সত্যর বীরপুরুষ স্বামীকে। জল বাতাস মাথায় ফু, ঘাতস্থ হতে সময় লাগে। আর তটস্থ হওয়া মাত্রই সত্য নিম্ন স্বরে বলে, সংসারে আর দুজন মানুষ বাড়লো, একটু জানিয়ে রাখছি তোমায়, নইলে যেমন মতিবুদ্ধি তোমার, হঠাৎ হইচই লাগাবে কে এরা, কোথা থেকে এলো, কেন এলো। নবকুমার বলতে পারতো, তা সে কথাই তো জিজ্ঞাসা করবই আমি। সত্যই তো, কে এরা, কোথা থেকে এলো, কেন এলো? আর আমি বা খামোখা দুটো মানুষকে সংসারে জায়গা দিতে যাব কিসের জন্য? বলতে পারলো না। সেই বিষম খাওয়া ধরা গলায় যা বলল সেটা হচ্ছে এই, তা আমাকে জানাবার কি আছে? তুমি যা ভালো বুঝবে। কার গলা? নবকুমারের। নবকুমার কথা বললো কেন? এতক্ষণ ধরে এই কথাটা বলবার জন্যই কি মহড়া দিচ্ছিল নবকুমার মনে মনে? সেই যেদিন পঞ্চুর মার সঙ্গে একেবারে সঙ্গে দেখা করে গিয়ে পর্যন্ত দত্তবাড়ির পানসাজনের প্রাণটা যে কেন দেওয়ালে মাথা করতে চাইছিল তা ভগবানই জানে, আর তার সাক্ষীও শুধু তিনি। তাই আবার যখন একদিন সেই দিন দুপুরে পঞ্চুর মাকে ধরে বসলো, চুপি চুপি আর একবার আমায় নিয়ে যাবি, তখন পঞ্চুর মা হাঁ হয়ে গেল। বলল, হ্যাঁ গা, সেদিন তো কথাই কইলে না, আবার আবার যাবে বলছো মানে? কি জানি পঞ্চুর মা, মনটা কেমন টানছে। আমার একটা ছোট বোন ছিল, অনেকটা তেমনই দেখতে। পঞ্চুর মা বোধ করি একটা তবু মান পেয়ে আশ্বস্ত হয়। তবে এই প্রশ্ন তোলে, দিন দুপুরে চুপি চুপি সম্ভব কি করে? সে বুদ্ধি পানসাজনই দিয়েছে। কালীতলায় যাবার নাম করে বেরিয়ে পড়া। ঠনঠনের মা কালী, জাগ্রত কালী, তার কাছে সময়ে অসময়ে যাওয়াও সবাই। দূরেও বেশি নয়, এই তো একটু গেলেই। দেবী দর্শনে এসেছিল পানসাজনী বামন দিন, আর সেই দর্শন তার মিলেছিল। তারপর তো সেই নবকুমারের প্রবেশ। শঙ্করী বলে, ঠাকুরজি বলে ডাকবার মুখ নেই ভাই,
তবু বলতে বড় স্বাদ আচাচ্ছিল, তাই বলছি। মিথ্যে ছেলে মানুষই করো না ভাই। সত্য ঠাকুরজি, তুমি যা বলছো তা হবার নয়। হবার নয়? সত্য জোরালো গলায় বলে। কিন্তু কেন হবার নয়? সেই কথাই আমায় বোঝাও কাটোয়ার বউ। ভুল ভ্রান্তি মানুষই করে, তা বলে কসমিন কালে আর সে ভুল শোধরাতে পাবে না সে? শোধরাবার বললেই হলো? সমাজ যে আবদার শুনবে। শঙ্করী নিঃশ্বাস ফেলে বলে, মেয়ে মানুষ যে মাটির পাত্র ঠাকুরজি, ও তো ছুতে গেলেই গেল। মেয়ে মানুষ যে মাটির পাত্র, এ কথা বুঝি বিধাতা পুরুষ তার গায়ে দেগে দিয়ে ধারাভূমিতে পাঠিয়েছিল? সত্য তীক্ষ্ণ স্বরে বলে, আর বেটা ছেলেকে সোনার বাসন বলে ছাপ মেরে পাঠিয়েছিল? তাই তাদের বেলা যা করুক তাই বাহবা। হ্যাঁ, অন্যায় তুমি করেছিলে, সত্যি খুবই করেছিলে। তুমি বয়সে বড়, গুরুজনের সম্পর্ক বলাটা আমার শোভা পায় না, তবু না বলেও পারছি না। যা করেছিলে তা মহাপাতক। তখন জ্ঞান বুদ্ধি ছিল না, পুরো বুঝতে পারিনি কিসের জন্য কি, কিন্তু পরে তা বুঝেছি। বুঝে মিথ্যে বলবো না, মনে মনে তোমার নোড়া দিয়ে ছেটেছি আমি। শুধু মহাপাতক বললেই নয়, বাবার মতো মান্যিমান মানুষের উঁচু মাথাটা যে তুমি হেঁট করে দিয়েছিলে, সেই ঘেন্নার জ্বালায় তোমায় শতেক ধিক দিয়েছি। তবে এও তো সত্যি, অতিপাতকের পাশ্চিত্তির আছে। যেমন মহাপাতক করেছো তুমি, তার মহা পাশ্চিত্তির করেছো। তুষানলে জ্বলে জ্বলে খাক হয়েছে। সত্য ঠাকুরজি, সত্য। শঙ্করী আবেগ কম্পিত স্বরে বলে, মান্যে ছোটর কথা বলি না, তবে তুমি আমার চেয়ে বয়সে আর্ধেক, তাই পায়ে ধুলো নিলাম না তোমার। কিন্তু জিজ্ঞেস করি, রাত দিন যে তুমি তুষানলে জ্বলছি, এ তুমি কেমন করে টের পেলে? শোনো কথা, এ আবার টের পাবার কি আছে? প্রত্যেক দেখতে পাচ্ছি, দৃষ্টিহীন তো নই। তুষানলে জ্বলছো সে সাক্ষী দিচ্ছে তোমার ওই পোড়া কাঠ দেহ। কি সোনার বর্ণ রং ছিল, কি মোমে গড়া দেহ ছিল তোমার, সেটা তো আর ভুলিনি। তা যাক, রূপ গেছে বালাই গেছে, তাকলে তো কি ধুয়ে জল খেতে? ওই রূপই কাল হয়ে দংশন করেছে তোমায়। গেছে যাক, কিন্তু শরীর স্বাস্থ্যটা তো দেখতে হবে। গলায় তরি দিয়ে ঝুলে ইহকালের বালাই ঘোচাওনি যখন। শঙ্করী কাতর কণ্ঠে বলে, সেই হচ্ছে কি আর হয়নি ঠাকুরজি? রাত দিন সেই ইচ্ছেও হয়েছে, কিন্তু পারিনি। ওই পেটের জঞ্জালটাই পায়ে বেরি পড়েছে। আমি মহাপাতকী, ওর আর অপরাধ কি? ত্রিজগতে কেউ নেই ওর, মরে একে কোথায় ভাসিয়ে দিয়ে যাব। সত্য ঝংকার দিয়ে বলে, যাক, সে সুমিতিটুকু যে হয়েছে তাও মঙ্গল। একে তো এই পাতকের বোঝা, তার উপর আবার আত্মঘাতী মরণের পাপ, নরকেও ঠাঁই হতো না। যাকে মরুককে, গতস্য শোচনা নাস্তি। এখন সোজা কথা হচ্ছে, এতাবৎ যা করেছ, এখন আমার চোখে যখন ধরা পড়েছ, আর তোমার সুদূরের দাস্যবৃত্তি করা চলবে না। শঙ্করী বিষণ্ণ হাসি হেসে বলে, বয়স হয়েছে, ছেলেপুলের মা হয়েছ, তবু স্বভাবটি তোমার দেখছি ঠিক তেমনই টাকাবুকো আছে সত্য ঠাকুরজি। কিন্তু জগৎকে চিনতেও বাকি আছে। আমার ঘরে ঠাঁই দিলে তোমাকে কি আর কেউ ঘরে ঠাঁই দেবে? হঠাৎ সত্যর মুখটা উজ্জ্বল হয়ে ওঠে, একটু মুখ টিপে হাসে সে। তারপর বলে, কে ঘরে ঠাঁই দেবে না? তোমার নন্দাই বালাই ষাট? তা বলছি না, তিনি তোমায় চিরকাল রাজরানী মাথার মণি করে রাখুন। এই সমাজের কথা বলছি। জানাজানি হয়ে গেলে, জানাজানি হয়ে যাবার আবার কি আছে কাটোয়ার বউ? আমি কি লুকোছাপি করব? আমি তো ঠিক করেছি আজই বাবাকে পত্তর দেব। বাবা, এই কাজ করেছি আমি, এখন আমায় মারতে হয় মারো, কাটতে হয় কাটো, আর রাখতে হয় রাখো। বাবা শব্দটা শুনেই শঙ্করী সহসা দুহাত জোর করে কপালে ঠেকায়। সেই বাবা নামক মানুষটার উদ্দেশ্যে কি? না ভগবানের উদ্দেশ্যে? বোধ করি ভগবানেরই উদ্দেশ্যে। সাহস করে সেই বাড়ি, সেই মানুষগুলো, সর্বোপরি সেই দীপ্ত মূর্তি দেবপম ব্যক্তিটি সম্পর্কে কোনো প্রশ্নই করতে সাহস ছিল না শঙ্করী। ভয়, লজ্জা
অপরাধ, সংকোচ এসব তো আছেই, তার উপর এক আশঙ্কার আতঙ্ক। যদি প্রশ্ন করতে গিয়ে শোনে মানুষটা নেই, সে বড় ভয়ঙ্কর। কিন্তু সত্য বলছে বাপকে পত্র লিখবো, তাই কপালে হাত ঠেকিয়েছে শঙ্করী। আতঙ্কটা যাবার সঙ্গে সঙ্গে ভয়, লজ্জা, সংকোচ সবই যেন একটু করে সরে দাঁড়ায়। যেন শঙ্করীর অবস্থা দেখে দয়া হয়েছে ওদের। তাই শঙ্করী ইতস্তত করেই বলেই ফেলে, মামা ঠাকুর শরীর গতিক মঙ্গল। শরীর গতিক? সত্য নিঃশ্বাস ফেলে বলে, খুব ভালো নয়, তবে মানুষটাকে তো জানো, ভাঙবে তবু মচকাবে না। নইলে মা মারা যাবার পর থেকে ভেতরে ভেতরে দেহ ভেঙে গেছে। কলকাতায় আসার আগে দেখা করে এলাম তো। মা মারা যাওয়া? শঙ্করী ভাবে, এই মা রামকালীর মা দিনতারিণী। ভাবে, তা তিনি মরবেন, এটা তো আশ্চর্য নয়, দুঃখেরও নয়। তবে নাকি রামকালীর হৃদয়বান পুরুষ, মাতৃশোককে মর্যাদা দিয়েছেন। তবু বলে তিনি জ্ঞানবান মানুষ, তিনি এত কাতর হয়েছেন। তা বড় দিদিমা মারা গেছেন কতদিন হলো? বড় দিদিমা? সত্য ভুরু কুচকে বলে, ঠাকুমার কথা শুধাচ্ছ? ঠাকুমা মারা গেছেন এই ক বছর যেন হলো। আমি আমার মার কথা বলছি, মা তো চলে গেছেন। সত্য চুপ করে যায়, গলার কম্পন কেউ ধরে ফেলবে, এতে সত্যর বড় লজ্জা। শঙ্করী স্তম্ভিত দৃষ্টিতে তাকিয়ে বলে, মেজ মামি মারা গেছেন? সত্য নীরব, সত্য নত দৃষ্টি। অনেকক্ষণ পরে শঙ্করী একটা পরিতাপের নিঃশ্বাস ফেলে বলে, কতদিন হলো? আস্তে আস্তে উদ্বেলিত নিঃশ্বাস শান্ত হয়ে যায়। ক্রমশ ধীরে ধীরে কখন যে নিঃশ্বাস ফেলার ধাপ থেকে গল্প করার অবস্থায় এসে পৌঁছে গেছে ওরা, তা ওদের নিজেদেরই খেয়াল থাকে না। অতীত স্মৃতির রোমন্থনে সময়ের জ্ঞান হারায় বুঝি। শঙ্করী প্রশ্ন করতেই সত্য উত্তরদাত্রী। শঙ্করী যেন গভীর সমুদ্র হাতড়ে হাতড়ে কি এক হারানো মানে খুঁজতে চাইছে, আর সত্য যেন শঙ্করীর সেই প্রশ্নের হাতড়ানির মধ্যে দিয়ে ফিরে পাচ্ছে তার হারানো শৈশবকে। নিত্যানন্দপুরের রামকালী কবরেজের অন্তঃপুরটা না একদা সশস্ত্র প্রহরী বেষ্টিত অন্ধকার কারাগারের মতো লাগতো শঙ্করীর। তবে আজ সেই অন্তঃপুরটার আলোকোজ্জ্বল স্বর্গের মতো মনে হচ্ছে কেন তার? সেই স্বর্গকে স্বেচ্ছায় হারিয়েছে শঙ্করী। ভাঙা মাটির বাসনের মতো হেলায় পথের ধুলোয় আছড়ে ফেলে দিয়ে চলে গিয়েছিল শয়তানের ছলনা স্বর্গে। অনেক কথা, অনেক নিঃশ্বাস, ভারী হয়ে উঠেছে বাতাস। তবু আবার একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে সত্য, আজ তুমি ওই দত্তবাড়ির পান সাজনীগিরি করছো কাটোয়ার বউ, কিন্তু এর থেকে হাজার গুণ মর্যাদা ছিল যদি তুমি কোপরেজ বাড়ির উঠোনটা ছেঁটিয়ে খেতে। মতিচ্ছন্ন, পূর্বজন্মের মহাপাতক, আর কিছু বলার নেই আমার। যাই হোক, তুমি আর দ্বিধা করো না বউ, মেয়ে নিয়ে এক বস্তে চলে এসো। পেটের ভেতরের অন্ন তো আর এক কথায় ধুয়ে মুছে সাফ হবে না, তবে পরনের ওই সপতিক বস্ত্র পরিত্যাগ দিতে হবে। তা ত্যাগ না দিলে গলদ আর দূর হতে চাইবে না। সে যাক, মেয়ে কত বড় হলো? কত বড় মানে বয়সের কথা বলছো? শঙ্করীর চোখে ছায়া যেন একটা ধূসর শূন্যতা। সেই শূন্যতায় স্পর্শকত আর কণ্ঠে এসে লাগে, বয়স? তোমার কাছে আর লুকোছাপা করবো না ঠাকুরজি, স্পষ্টই বলছি, বয়স চৈত্র উতরে গেছে এই মাঘে। মাঘে? তাহলে তো 15ই, 15 চলছে। সত্য বিমূঢ় ভাবে বলে, বিয়ে? বিয়ে? শঙ্করী ক্ষুব্ধ ব্যঙ্গ মিশ্রিত একটু হাসে। এই ব্যঙ্গ ভাগ্যকে। এ খুব সত্যর প্রশ্নতে। সত্য একটু চুপ করে থেকে বলে, তা যাদের সংসারে আছে তারা কিছু বলে না, তাদের কি জবাব দাও? শঙ্করী তেমনই একটু হেসে বলে, সেই জবাব আগে থেকেই ঠিক করে রেখেছিলাম। বলেছি 5 বছর বয়সে বিয়ে, 7 বছরে বিধবা, শ্বশুর বাড়ির চোখে দেখিনি। সত্য ইতিমধ্যে শিউরে উঠেছে। বলো কি বউ, কি সর্বনাশে মা তুমি! আইবুড়ো মেয়েটাকে বিধবা বলে পরিচয় দিয়েছো?
সমগ্র পৃথিবীতে এমন কথা কেউ কখনো শুনেছে? বলি, এই কাণ্ডটা যে করে রেখেছ, আজন্ম তো তাকে আলো চাল কাঁচা কলা গিলতে হচ্ছে। তা হচ্ছে বই কি, আমার যা তারও তাই। তার বেশি জুটেছে বা কোথা থেকে ঠাকুরজি? সত্য পরিতৃপ্ত সুরে বলে, তা যেন হলো, কিন্তু এরপর ওর বিয়ে দেবে কি করে? শঙ্করী নিঃশ্বাস ফেলে বলে, সেই পরিচয় না দিলেই কি বিয়ে দিতে পারতাম ঠাকুরজি? বাঘ ঠাকুরদার পরিচয়হীন মেয়েকে কে বউ বলে ঘরে তুলবে? সত্য ভুরু কুচকে বসে থাকে কিছুক্ষণ, তারপর বলে, তাই সেই নগেন নাকে যার সঙ্গে বিয়ে তোমার হয়েছিল বললে? ফাঁকি ফাঁকি, সব ফাঁকি, বুঝলে ঠাকুরজি? সেই নরকের কীট পাপিষ্ট শয়তান ফাঁকি দেয় আমাকে। রুদ্ধ কণ্ঠ পরিষ্কার করে বলে শঙ্করী। কি বলবো ঠাকুরজি, ওই ভোগায় না পড়লে কি এই দুর্মতি হতো আমার? বলল, কলকাতায় এখন বিধবা বিয়ের চল হয়েছে। কত অল্প বয়সী বিধবা দিব্যি আমার সুখে স্বাচ্ছন্দ্যে ঘর করছে। সেই ভোগায় ভুলে পাতালের সিঁড়িতে পা ফেললাম। সত্য বিরস মুখে বলে, তাহলে বিয়ে করেনি? না, সে মিথ্যে বলবো না, করেছিল। বিধবা বিয়ে দিতে রাজি হয় এমন পুরুষ দেখে আমি অগ্নি নারায়ণ সাক্ষী করে ঠাট একটা দেখিয়েছিল। কিন্তু সেই বিয়েকে যদি সেই মনে প্রাণে সত্যি বলে মানত, তাহলে কি পেটের সন্তান এসে শুনে আমাকে ছেঁড়া কাপড়ের মতন ঠেলে চলে যেত? তা যাক, সত্য একটা অস্বস্তির নিঃশ্বাস ফেলে তার চরিত্রের উপযুক্ত কাজ সে করেছে। কিন্তু তুমি তো এক প্রকার ধর্মে খাঁটি আছো, আর তোমার মেয়েকেও অধর্মের সন্তান বলা চলে না। বিধবার বিয়ে আমার চোখে অবশ্যই ভালো থাকে না, তবে মন্দের ভালো। বড় বড় পণ্ডিতেরা যখন শাস্ত্র পড়ে বুঝে সুঝে বিধান দিয়ে রেখেছেন, তখন একেবারে তো উড়িয়ে দেওয়া যায় না। তাদের চেয়ে আমি পণ্ডিত নই। তবু বলবো কাটোয়ার বউ, মেয়ের এই মিথ্যে বিধবা পরিচয়টা তোমার দেওয়া উচিত হয়নি। তার কাছেও তো একটা জবাব আছে। সে যখন বড় হবে, 5 জনের বিয়ে থা গয়না কাপড় ঘর বর দেখবে, তখন তার প্রাণের ভিতরটা কেমন করবে? তখন তোমায় একদিন শুধবে না, মা, মা হয়ে তুমি আমার এই কি করলে? শঙ্করীর কথায় মাঝখানে উদাস গম্ভীর সুরে বলে, সে জিজ্ঞেসও গোড়ায় মেরে রেখেছি ঠাকুরজি, তাকে ওই কথাই বুঝিয়ে রেখেছি। বলেছি 5 বছর বয়সের ঘটনা, তো স্মরণ নেই। বউ? আবেগ কম্পিত স্বরে শুধু একাক্ষর শব্দটুকু উচ্চারণ করে সত্য। শঙ্করী সত্যর সেই ক্ষুব্ধ বিস্মিত আহত মুখের দিকে তাকিয়ে বলে, তা তুমি আমায় শতেক ঝ্যাঁটা মারতে পারো ঠাকুরজি, কিন্তু এছাড়া আর কোনো উপায় আমি দেখতে পাইনি। বলতে পারো আমি মা নই, রাক্ষসী, কিন্তু তবু তো সেই দুর্দিনে গর্ভশুদ্ধ গঙ্গায় ডুবে মরতে পারিনি। আর ওর জন্যই দৌড় দৌড় ঘুরেছি, হাদার লাথি ঝ্যাঁটা খেয়েছি, মান অপমান জলাঞ্জলি দিয়েছি, আর আজ সোনার বেনের দাসত্ব করে ভাত খাচ্ছি। কিন্তু বাড়ি ভালো নয়। লোকে বলে অন্নদাতার নিন্দে করতে নেই, তবু না বলে উপায় নেই। সমস্ত মেয়ে নিয়ে ও বাড়িতে থাকা কাঁটা হয়ে থাকা। শুধু মেয়েটাকে যদি তুমি... চুপ করে যায় শঙ্করী। অনেকক্ষণ নীরবতার পর সত্য আসতে বলে, নাম কি রেখেছ? নাম? শঙ্করীর কণ্ঠে যেন অপরাধের সুর বাজে। 2 মাস বয়স থেকে হাসিটা লক্ষ্মীছাড়ির এত মন কাড়া ছিল যে নাম রেখে বসেছিলাম সুহাসিনী। তা অপরাধের সুর আসাই স্বাভাবিক। ওই হতভাগ্য মেয়েটার নাম মলিনা কি অশ্রুমতী, নিদেন পক্ষে ছায়া কি দাসী, এমনই একটা হলেই যেন শোভা পেত। কিন্তু সেই সত্য যে খোঁটা দিল না। সত্য বলল, তা মন্দ নয়, সে যাক। বাড়ি যখন অমন বলেছ, আর তো থাকা ঠিক নয়। মেয়ে নিয়ে অবিলম্বে চলে এসো। হ্যাঁ, বাড়ি ওদের অমনি। নবকুমারের কাছে বসে সত্য চাপা তীব্র স্বরে বলে, ভালো মন্দ ঘরের মেয়ে এসব কথা মুখে আনলেও পাপ। তবে অবস্থাটা তোমায় স্পষ্ট করে খুলে না বললেও তো বুঝবে না তুমি।
ওই রূপের ডালি মেয়ে নিয়ে কি কাঁটা হয়ে থাকে বউ, বুঝলে দেখো। বলে নিচের তলায় রান্নাবাড়ির কাছে একটাখানা ছোট ঘর আছে, তাতে নাকি কাঠ খুঁট থাকত। সেই ঘর পরিষ্কার করে মায়েঝিয়ে আছে। কেন না পাছে কারুর চোখে পড়ে যায়। দিনান্তে একবার নাইতে খেতে ঘর থেকে বেরোতে দেয় মেয়েকে, তাও ও নিজের কড়া পাহারায়। আইবুড়ো মেয়েকে বিধবা বলে পরিচয় দিয়ে নিয়েছে, ভাবো কষ্ট। নবকুমার কিন্তু বেশি বিচলিত হয় না, বরং নিতান্ত বেজার মুখে বলে, তা সে যার কথা সে বুঝবে, তোমার তো আগ বাড়াবার দরকার কি? শুধু গরিব দুঃখী অবিরে বিধবা ভাজ হতো, তা মানে ছিল। এসব কি? না না, এসব কেচ্ছা কেলেঙ্কারি আমার বাড়িতে ঢোকানো চলবে না। বাসাতেই নয় এসেছি, তা বলে তো বেওয়ারিশ নই আমি। মা শুনলে আর আমার মুখ দেখবে না তোমার হাতে জল খাবে? সত্য স্থির কণ্ঠে বলে, বলা আমার অনেক কথা ছিল, কিন্তু বলবো না সেসব। শুধু বলছি, আমি যদি তাদের মত করাতে পারি। হ্যাঁ, মত করাতে পারো। নবকুমার বলে ওঠে, এ তোমার কাছা আলগা নবকুমার বাণিজ্যে কিনা, সে তোমার কথায় উঠবে বসবে, সে বড় শক্ত ঘাঁটি। সত্য ভুরু ভঙ্গি করে বলে, নিজের মুখে নিজের ব্যাখ্যানটা আর নাই করলে। বেশ, ওনাদের মতটা পেলেই তো হলো। না, তোমাকে বিশ্বাস নেই, তুমি তো ডাকাত, হয়তো শ্বশুর শাশুড়ির গলায় গামছা মোড়া দিয়ে মত আদায় করবে। কিন্তু এত ঝামেলার দরকার কি শুনি? আমি বলে দিচ্ছি, আমার সংসারে ওসব চলবে না। সত্য সহসা ভ্রুভঙ্গি ত্যাগ করে উদাস মুখে বলে, বেশ, তাই ভালো। সেই কথাই বলে দেব ভাজকে। বলবো, না বউ, এ সংসারে তোমার ঠাঁই হবে না। ভুল করে ভেবেছিলাম সংসারটা বুঝি আমার, তা মস্ত একটা হাতুড়ির ঘায়ে ভুলটা ভেঙেছে, চোখ ফুটে গেছে। ভালোই হলো, শিক্ষা হয়ে গেল। নবকুমার বসে পড়ে। নবকুমার চোখে সর্ষে ফুল দেখে। নবকুমারের সমস্ত বীরত্ব ত্যাগ করে বলে, আর একদিন তোমার এই প্রশ্নের উত্তর দিয়েছিলাম, আজ আবার দিচ্ছি। কিল খাওয়া কেন জানো? মানুষ জাতটা মানুষ বলে, গরু গাধা পাখি পক্ষী নয় বলে। আর ওই যে আমার একটা মেয়ে রয়েছে, সে কথা তো হয়েই গেছে, সেও মায়ের মতো হবে কিনা, যাতে না হয় সেই চেষ্টাই করতে হবে। সত্য উঠে যায় দৃঢ় সংকল্পের মুখ নিয়ে। সুহাসিনী, ডাকনাম সুহাস। হ্যাঁ, বয়সের সঙ্গে সঙ্গে রূপের ডালি হচ্ছে। শঙ্করীর বাস্তুহারা কৈশোর মূর্তি যেন ওর মধ্যে এসে পুনর্বাসন করেছে। এত দুঃখ ধান্ধা, এত লজ্জা গঞ্জনা, মায়ের এত কড়া শাসন, তবু কলায় কলায় ভরে উঠেছে দেহ। 15 কলা ভর ভর, আর 1 কলা হলেই সম্পূর্ণ। মেয়ের মুখ দেখে শঙ্করীর বুক ভরে ওঠে, মেয়ের রূপ দেখে শঙ্করীর বুক কেঁপে ওঠে। তাই কখনো মেয়ের কোলে নিয়ে কাঁদে, কখনো মেয়েকে দাঁতে পেশে। মেয়েকে দাঁতে পেশা তো নয়, নিজেকেই চাঁতায় পেশা। কিন্তু করবে কি শঙ্করী? তার যে বেড়ার আগুন। যেদিন সত্যর হাত ধরে বসলো, সেই রাত্রে মেয়েকে যাচ্ছে তাই করলো শঙ্করী। বলল, তবে আন খানিক বিষান, তুইও খা আমিও খাই, সকল জ্বালা জুড়ুক, সকল সমস্যা মিটুক। কথাটা এই। মার মারফত সত্যর প্রস্তাব শুনে সুহাস একেবারে বেঁকে বসেছে। ওসব অনাশিষ্টির মধ্যে যেতে রাজি নয় সে। অনেক হাড়ির হালের শেষে, অনেক ঘাটের জল পার করে এতদিনে পায়ের তলায় একটু মাটি মিলেছে, যার তুল্য নেই রাজবাড়িতে আশ্রয় জুটে গেছে। এখন আবার অনিশ্চিতের সমুদ্রে ঝাঁপ দিতে যাবার কি দরকার? আপনার লোক, 3 কুলে কেউ ছিল না, এক মুঠো পোড়া মুখে নিয়ে কেউ এগিয়ে আসেনি। এখন হঠাৎ ভুঁই ফুড়ে আপনার লোক গজালো। হতে পারে কোনো এক সময়ে দেশের লোক ছিল, কিন্তু তাতে কি 4খানা হাত পা বেরোচ্ছে? হঠাৎ তার এত দরদ উতলে উঠবার কারণই বা কি? আর কিছুই নয়, বিনিময়ের দাসী রাধুনি পেয়ে যাবার আশ্বাস। ভেবেছেন দুটো দরদের কথা কয়ে একবার বাড়িতে পুড়তে ফেলতে পারলেই হয়। শঙ্করী যেমন বোকা, তাই বুঝতে পারে না
এরপর একুল ওকুল দুকুল যাবে। হ্যাঁ, প্রথমটায় এত কথাই বলেছিল সুহাস। এই কথাই বলতে পারে সে, অবশ্যই আর কারুকে নয়, শুধুই মাকেই। মায়ের ওপর দাপটের অবধি নেই। জন্মাবধি যত দুঃখ কষ্ট অভাব অসুবিধে পেয়েছে, চিরদিনই তার ঝাল ছেড়েছে মায়ের ওপর। তবু তো সম্পূর্ণ ইতিহাস জানে না, সত্যি ইতিহাস জানে না। জানে গর্ভে নিয়ে বিধবা বলে সে সন্তানকে অপয়া বলে দূর করেছিল বাড়ির লোক। তাই শঙ্করীর দুঃখে অভিমানে মেয়ে নিয়ে পথে বেরিয়ে পড়েছিল। সেইটাই অভিযোগ সুহাসের। মার অবিমৃষ্যকারিতাতেই সে তাদের এই হাড়ির চাল সে বিষয়ে সন্দেহ নাস্ত। যাক, সে যা হোক হয়ে গেছে। এখন আবার একই মায়ে ঝিয়ে তর্ক বাঁধে। শঙ্করী যাচ্ছে তাই করে মেয়েকে। এবং সুহাস সতেজ বলে, ঠিক আছে, আমি যখন এতই পাথর তোমার গলার, সেই পাথর সরিয়ে দিয়ে যাব।